হনুমানের জন্মদিন মানে হনুমান জয়ন্তীতে আমরা দেখি কে ছিলেন এই পবনপুত্র হনুমান। রামায়ণের পৌরাণিক গল্প আর ইতিহাস প্রসিদ্ধ তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত কিষ্কিন্ধা নগর নিয়ে ছোটদের জন্য উপন্যাস লিখেছিলাম কয়েক বছর আগে, কেয়ার অফ কিষ্কিন্ধা, আর সেখানেই রয়েছে হনুমানের এইসব গল্প। কিষ্কিন্ধা ছিল রামায়ণ প্রসিদ্ধ এই বীর বানর উপজাতি হনুমানদের বাসস্থান, তাদের জনবসতির রাজধানী বলা যায়। আর ছিল সেখানে পাশ দিয়ে বয়ে চলা পম্পা নদী। রাম লক্ষ্মণ সীতাহরণের পর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে খুঁজে চলেছেন সীতাকে। পম্পা নদী থেকে ঋষ্যমুখ পর্বত, কোথাও নেই সীতা। এই পরোপকারী বানরেরাই কিন্তু এবং সর্বোপরি হনুমান তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। রামায়ণ প্রসিদ্ধ কিষ্কিন্ধা মানুষ এখনো বিশ্বাস করে যে হনুমান নাকি এত যুগ ধরে সেখানে বেঁচে আছে। আর বালি, সুগ্রীব, হনুমান এরা আসলে অরণ্য সংকুল পার্বত্য অঞ্চলের এক পরোপকারী উপজাতি বা আদিবাসী। তাই বুঝি বনের নর বা বানর এদের জাত। তবে মানুষের সঙ্গে কিন্তু তাদের খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল। তাদের বিশাল লেজই তাদের দেহের অন্যতম সম্পদ, যার সাহায্যে তারা লাফিয়ে বেড়ায় এ গাছ থেকে ও গাছে। তাদের শাখা মৃগ বলা হয়, আর সংস্কৃতে প্লবগও বলা হয়, কারণ প্লু ধাতুর অর্থ হলো লাফানো। প্লবগ, প্লবঙ্গ, প্লবঙ্গম মানে হনুমান। এই হনুমান নামের মধ্যে এক মহাকাব্যিক আবরণ রয়েছে। প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো আছে বা অস্তি শব্দটি বোঝাতে মতুপ এবং বতুপ প্রত্যয় ব্যবহার হয়, আমরা জানি। বিত্তবান, বুদ্ধিমান, ধনবান, আর তাই বুঝি হনু আছে যার, সেই অর্থে সে হনুমান। কিন্তু সব বানর জাতিরই হনু থাকে, তাহলে হনুমান তাদের থেকে আলাদা কিসে? সংস্কৃতে শুধু অন্ত অর্থেই মতুপ প্রত্যয়ের ব্যবহার হয় না, বৃহৎ অর্থে প্রশংসা অর্থেও সেসব বোঝাতেও মতুপ প্রত্যয়ের ব্যবহার রয়েছে, এমনটি জানাচ্ছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়। আর তারই সেই কারণেই হনুমানের দাস্যভাব, পরোপকারিতা, একনিষ্ঠ সেবা পরায়ণতা রামচন্দ্রকে আকৃষ্ট করেছিল, আর তাই বুঝি তিনি হনুমান। এই প্রজাতির বনের নরগোষ্ঠীর চোখে পড়ার মতো হনু দুটো কিন্তু দীর্ঘ, আর শিশু হনুমানের বাম হনু ইন্দ্রের বজ্রাঘাতে তো ভেঙে যায়, আমরা জানি, পরে বলছি সেই ঘটনা। সেই কারণে হনুমান নামটি তার সার্থক। আসলে বানর থেকে হনুমান, জাম্বুমান এরা পৃথক জনগোষ্ঠী হলেও তারা কিন্তু ওই কিষ্কিন্ধা অঞ্চলের বনের নর। সীতা উদ্ধারে রামচন্দ্রের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন এরা। লক্ষ্মণের জ্ঞান ফেরাতে পাহাড়ের মাথা থেকে হনুমান বিশল্যকরণী ভেষজ উদ্ভিদ আনতে গিয়ে অবলীলায় পাহাড়ের একাংশই তুলে এনে হাজির করেছিলেন অকুস্থলে, কিংবা রামেশ্বরের সেতু বন্ধনে সাহায্য করে বা সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করতেও কুণ্ঠিত হননি। আর রামায়ণ খ্যাত জাম্বুমান যে আর এক গোষ্ঠীর বিশালাকায় উপজাতি, সেটাও বোঝা যায় কিষ্কিন্ধায় এলে। আমি স্বয়ং কিষ্কিন্ধায় গিয়েই কর্ণাটকের হাম্পির কাছেই দারোজি নামে এক অরণ্যে স্লথ ভালুক বা এই জাম্বুমানের যে বাস করত, সেসব গল্প শুনেছি স্থানীয় মানুষজনের কাছ থেকে। এই জাম্বুমান কিন্তু রামায়ণের বিকট রূপী এক ভাল্লুক। অতএব এই অঞ্চল যে বিশেষ ধরনের এই বনের নর বা এই এক উপজাতির আবাসস্থল ছিল, তা বুঝতে আমাদের বাকি থাকে না। বাল্মীকি রামায়ণে হনুমানের মতো প্রজ্ঞাবান, বিদ্বান, তেজস্বী, পরাক্রমশালী আর কর্মবীর চরিত্রটি পৌরাণিক মিথিক্যাল ক্রিচার বলে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু মোটেই। বাল্মীকি ও কৃত্তিবাস উভয় রামায়ণেই হনুমানের জন্ম বৃত্তান্ত মোটামুটি একই। কৃত্তিবাসী রামায়ণে প্রভাস তীর্থে এক মত্ত হস্তি মুনিদের, ঋষিদের উত্ত্যক্ত করত, তার বিশাল দাঁত দিয়ে হত্যাও করত। ভরদ্বাজ মুনিকে বানররাজ কেশরী সেই মত্ত হাতির আক্রমণ থেকে একবার রক্ষে করেছিলেন। হাতির দাঁত উপড়ে ফেলে তারই পেটের মধ্যে ঢুকিয়ে সেই ভয়ানক উন্মত্ত হাতিকে বধ করেন এই কেশরী। কৃত্তিবাস সুন্দরকাণ্ডে বলছেন, দুই চক্ষু উপাড়ে নখেরও আঁচড়ে, দুই হাতে টানে দুই দশন উপাড়ে। আর ভরদ্বাজ মুনি তখন তুষ্ট হয়ে কেশরীকে বর দিতে চাইলে কেশরী বললেন, যদি বর দিতে হয় তবে পাই যেন এক উত্তম তনয়। ভরদ্বাজ মুনির আশীর্বাদেই হনুমানের মতো এক ত্রিকালজয়ী বীর সন্তান পেয়েছিলেন কেশরী।
এবার আসি হনুমানের মায়ের কথায়। হনুমানের মা শাপভ্রষ্ট এক অপ্সরা, যার নাম ছিল পুঞ্জিকাস্থল। একদিন অরণ্যে ভ্রমণ করতে করতে সে কুৎসিত বানররূপী অদ্ভুত ঋষিকে যোগাসনে ধ্যানমগ্ন দেখে খিলখিল করে হেসে ফেলায় সেই বানর ঋষি পুঞ্জিকাকে অভিশাপ দিলেন, তোমার রূপের এত দেমাক, পুনর্জন্ম হলে তুমি বাদর হয়ে জন্মাবে। অপ্সরা তো কেঁদে কেটে ক্ষমা চাইলে। তখন ক্রোধ দমন করে ঋষি বললেন, হতাশ হও না, তোমার গর্ভে এক চিরঞ্জীবী পুত্র হবে, সে দেবতাদের মতো অমরত্ব লাভ করবে। বহুকাল পরে পুঞ্জিকা জন্ম নিল অঞ্জনা নামে, আর কিষ্কিন্ধাতেই বড় হতে থাকলো। কিন্তু নিজের গায়ের বড় বড় লোম দেখে তার কান্না আসে। সে তো মানুষের মতো নয়, একবার পম্পা সরোবরে গিয়ে ডুব দেয়, তো একবার কেঁদে মরে। তার অপ্সরা জীবন অতীত। অঞ্জনা আশ্রমবাসীদের ফলমূল খেয়েই প্রাণ ধারণ করে। সেখানে ছিল এক ভয়ানক রাক্ষস। বানর জাতির দয়ালু শক্তিমান রাজা কেশরী তখন তাকে অভয় দিল। আর একদিন সেই রাক্ষসকে বধ করে কেশরী বিবাহ করল অঞ্জনাকে। দাক্ষিণাত্যের অঞ্জনাদ্রি পাহাড়ও হনুমানের জন্মস্থান। আমি নিজেই সেই পাহাড়ের খাড়াই সিঁড়ি ভেঙে উঠেছি, কিন্তু সেখানে গিয়ে কিন্তু এসব লোকগল্প আমি আবিষ্কার করেছি। কেশরী এবং অঞ্জনার পুত্র লাভ হয়েছিল পবনদেবের সহায়তায়। তাই কেশরী নন্দন আঞ্জনেয় ছাড়াও পবনপুত্র, বায়ু বা মরুতের পুত্র বলে মারুতি এসব নামেও ডাকা হয় হনুমানকে। সেই অঞ্জনাদ্রি পাহাড়ে আপনারা চড়বেন যদি কেউ যান কিষ্কিন্ধায়। পবনপুত্র হনুমান ছিলেন আজীবন ব্রহ্মচারী। বাল্মীকি রামায়ণে তার কোনো পুত্রের কথা নেই। কৃত্তিবাসের রামায়ণে এই হনুমানের পুত্রই কিন্তু মকরধ্বজ, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রচলিত রামায়ণের কাহিনীতে হনুমানের পুত্রের নাম মৎস্যানু, যার দেহের ঊর্ধ্বাংশ বানরের মতো আর নিম্নাঙ্গ মাছের মতো লেজ বিশিষ্ট। ক্ষত্রিয় বর্ণের জেঠোয়া বংশের মানুষের এখনও দাবি তারা এই মকরধ্বজের বংশধর। তারা হনুমানকে ইষ্ট দেবতা হিসেবে পুজো করে। গুজরাটে মকরধ্বজের মন্দিরও আছে। রাবণের সোনার লঙ্কা হনুমান তার লেজের আগুন দিয়ে যখন জ্বালিয়ে ফেলেছিল, তখন সেই আগুন নেভাতে হনুমান সমুদ্রে ঝাঁপ দেন। প্রচণ্ড গরমে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম সামুদ্রিক প্রাণী মকরের মুখের ওপর পড়তেই মকরের গর্ভে আসে এক শিশু। সাউথ ইস্ট এশিয়ান রামায়ণে কিন্তু এইসব আছে। পাতাল লোকের অধীশ্বর রাবণের পুত্র অহিরাবণের সেনাদের হাতে সেই মকর ধরা পড়ে, আর মকরটির পেট ছিঁড়তেই যে শিশুটি বের হয় তার নাম দেয়া হয় মকরধ্বজ। এই মকরধ্বজ পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হলে অহিরাবণ তার সাহস ও শক্তির প্রমাণ পেয়ে পাতাল লোকের প্রবেশপথের রক্ষক হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীতে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে অহিরাবণ রাম ও লক্ষ্মণকে অপহরণ করেন। তিনি সিদ্ধান্ত নেন দেবী মহামায়ার সামনে তাদের দুজনকে বলি দেবেন। এদিকে রাম ও লক্ষ্মণকে খুঁজতে পাতাল লোকে আসেন হনুমান। পাতাল লোকের দ্বারে দেখা হয় অর্ধেক বানর অর্ধেক সরীসৃপ মকরধ্বজের সঙ্গে। সে নিজের পরিচয় দেয় হনুমান পুত্র মকরধ্বজ বলে। শুনেই চমকে ওঠেন হনুমান। পরে ধ্যান করে সব সত্য জানতে পারেন, কিন্তু পাতাল লোকে যেতে বাধা দেন মকরধ্বজ, কারণ অহিরাবণ তার শিক্ষক। তার দেওয়া দায়িত্ব থেকে তিনি সরবেন না কখনোই। তখন হনুমান তাকে পরাজিত করে বেঁধে ফেলেন। এরপর রাম লক্ষ্মণকে উদ্ধার করে তিনি নিয়ে আসেন। ফেরার পথে রাম মকরধ্বজকে দেখতে পান। তিনি হনুমানের কাছে বিস্তারিত শুনে তাকে মুক্ত করেন আর পাতাল লোকের রাজা হিসেবে অভিষিক্ত করেন। তাই এই হনুমানের নাম অমন কেন তো বললাম, তাকে আমরা কিন্তু বলি মুখ পোড়া হনুমান। কৃত্তিবাসী রামায়ণেই রয়েছে সে উত্তর। রাবণ জানতেন এই হনুমানের সব শক্তির মূলে তার লেজ, তাই তিনি লেজেই আগুন ধরালেন। সেই আগুনে লঙ্কাপুরী ছাড়খাড় হলো। সেই লেজের আগুন নেভাতে হনুমান সাগরে ঝাঁপ দিলেন, কিন্তু নির্বাণ না হয় অগ্নি, আরও জলে জলে। তখন অসহায় হনুমান সীতার কাছে গেলেন কিভাবে সেই আগুন নিভবে তা জানতে। সীতার কথায় নিজের মুখ লেজের আগুনে ফেলতে আগুন নিভে গেল, কিন্তু সেই জ্বলন্ত লেজের আগুনে মুখটা তার চিরকালের মতো পুড়ে গেল। আর হনুমানের শৈশবের সেই গল্প, যার জন্য তার চোয়াল বা হনু ভেঙে গেছিল। একদিন অঞ্জনা গেছেন নদীতে স্নান করতে। বালক হনুমান ঘুম থেকে উঠেই দেখে মা পাশে নেই। তার প্রচণ্ড ক্ষুধা, কিন্তু কেউ নেই আশেপাশে যে তাকে একটু খাবার এনে দেবে। অতএব নিজের খাদ্য নিজেই ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে সেই বালক। ওদিকে পূব দিকে ভোরের সূর্য একটু একটু করে চোখ মেলছে।
নীল আকাশের গায়ে টুকটুকে লাল সূর্যটা দেখে সে ভাবলো একটা তাজা ফল, না জানি কি অপূর্ব এর স্বাদ। তাই সে ঝাঁপিয়ে পড়ল আকাশের গায়ে সূর্যকে ধরার জন্য। তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সূর্যটাকে সে ধরতে গেল। সে শূন্যে চলেছে তো চলেইছে, সূর্যকে আর ছুঁতে পায় না। অবশেষে সূর্য তাকে দেখতে পেয়ে প্রমাদ গণল। কি করছে এই বালক? এ তো অচিরেই পুরো ছারখার হয়ে যাবে। বানর, সে আবার উঠতে পারে? মাটি থেকে লাফ দিয়ে এতদূর আসতে পারল? না জানি এর গায়ে কত শক্তি আছে। দেবরাজ ইন্দ্রকে সূর্যদেব জানালেন এই আশ্চর্য বানরের কথা। ইন্দ্র বজ্রবাণ নিক্ষেপ করলেন। দুনিয়ার সব সৃষ্টি এক অস্ত্রের কাছে পরাজিত হলো। হনুমানকে প্রতিহত করা সম্ভব হলো না। মেঘের মধ্যে দিয়ে এই বজ্রবাণ অদৃশ্য হতে লাগলো একে একে। হনুমানের গায়ে লাগছে না দেখে আরও বাণ নিক্ষেপ করলেন ইন্দ্র। এবার একটি বাণ দুর্ভাগ্যক্রমে সপাটে হনুমানের বাম হনুতে গিয়ে লাগলো। খুব আঘাত পেল সে, আর শূন্য থেকে পড়তে পড়তে অবশেষে ধাক্কা খেলো একটি পর্বতের গায়ে। তখন তার চোয়াল ভঙ্গ হলো। এসব পৌরাণিক এবং কিষ্কিন্ধার ঐতিহাসিক গল্প নিয়েই হারিয়ে যাওয়া দুই ভাইয়ের কাহিনী কিশোর উপন্যাস কেয়ার অফ কিষ্কিন্ধা। প্রকাশক পাণ্ডুলিপি পাবলিশিং। আপনারা কেউ সংগ্রহ করতে চাইলে লিঙ্ক রইল বইয়ের। ছোটদের ভালো লাগতে বাধ্য এই রঙিন সচিত্র কফি টেবিল বইটি। তুলে দিন তাদের হাতে বই, তারা জানুক পৌরাণিক কাহিনী এবং তার সঙ্গে ইতিহাসের মিশেল কেমনভাবে হয়।